রাজশাহীর সেই সন্ধ্যাটা ঠিক যেন অন্যরকম ছিল। আকাশ থেকে বর্ষার মেঘ তখনও পুরোপুরি সরেনি, আবার বাতাসে মহালয়ার সেই চেনা সুরটাও যেন বাজতে শুরু করেছে। বৃষ্টির ভেজা মাটির একটা মিষ্টি সোঁদা গন্ধ চারদিকে মৌ মৌ করছিল। সাহেব বাজার এলাকা থেকে ভেসে আসা জুঁই ফুলের সুবাস আর দূরে পুঠিয়া রাজবাড়ির দিক থেকে আসা আলোগুলো শহরটাকে একটা উৎসবের আমেজে সাজিয়ে তুলছিল। ঠিক এই উৎসবের আলো ঝলমলে হেরিটেজ কলেজের গেটের সামনে রোজ একটা খটখটে কর্কশ আওয়াজ শোনা যেত। দামি পারফিউম আর ব্র্যান্ডের পোশাক পরা ছেলেমেয়েদের কাছে সেই আওয়াজটা ছিল হাসাহাসির খোরাক। নীল রঙের জং ধরা একটা পুরনো সাইকেল থেকে আসছিল শব্দটা। প্যাডেল ঘুরালেই খটাং খটাং শব্দে পুরো কলেজের গেট যেন কেঁপে উঠত। সেই সাইকেলের ওপর বসে কলেজে আসত আবির হোসেন, খুব সাধারণ একটা ছেলে। ওর পায়ের চটিগুলো এতটাই ক্ষয়ে গিয়েছিল যে মনে হতো মাটি ছোঁয়া আর কিছুক্ষণ বাকি মাত্র। কাঁধের কাপড়ের ব্যাগটার অবস্থা দেখে বোঝা যেত ওটা বেশ কয়েকবার সেলাই করা হয়েছে। দামি গাড়ির হর্ন আর ঝকঝকে জুতোর শব্দের মাঝে আবির আর ওর সাইকেলটা যেন কোনো এক অচেনা জগৎ থেকে ভুল করে এই অভিজাত কলেজে ঢুকে পড়েছিল। কিন্তু ওই হাসাহাসি করা মানুষগুলোর মধ্যে কেউ কি একবারও বুঝতে চেয়েছিল যে ওই জংধরা সাইকেলটা আবিরের কাছে কেবল যাতায়াতের একটা মাধ্যম ছিল না, ওটা ছিল ওর বাবার রেখে যাওয়া শেষ অমূল্য স্মৃতি। ওর বাবা মাটির প্রদীপ বানাতেন। তিনি প্রায়ই বলতেন, খোকারে, মাটির প্রদীপ দেখতে গরিবানা হলেও যখন সে আলো দেয় তখন কিন্তু ধনী গরিবের পার্থক্য করে না। আবির প্রতিদিন বাবার এই কথাটা মনে করেই কলেজে ঢুকত। খুব বিনয়ের সাথে একটা বড় গাছের নিচে সাইকেলটা রেখে সে চুপচাপ ক্লাসে চলে যেত। সবাই শুধু ওর সাইকেলের জং দেখত, কিন্তু ওর মনের ভেতরের কষ্টটা কেউ দেখত না। আসলে যারা সবথেকে বেশি চুপ থাকে তাদের ভেতরেই সবথেকে বড় কষ্টের গল্প লুকিয়ে থাকে। আবির যখন কলেজের ভেতরে পা রাখল, চারপাশের পরিবেশটা আবার যেন সেই পুরনো ঝকঝকে রূপে ফিরে এলো। ওই দামি গাড়ি আর ব্র্যান্ডেড পোশাকের ভিড়ে একটা নাম সব সময় সবার মুখে মুখে থাকত, রুবায়া চৌধুরী। রাজশাহীর বিখ্যাত রেশমি কাপড় আর সোনার গয়নার সাম্রাজ্য যার বাবার হাতের মুঠোয়, সেই পরিবারের একমাত্র আদরের মেয়ে রুবায়া। শহরের পুরনো মোড় থেকে শুরু করে বড় বড় বিলাসবহুল হোটেল পর্যন্ত তাদের ব্যবসার শোরুমগুলো যেন এক একটা রাজপ্রাসাদের মতো ছড়িয়েছিল। রুবায়ার বেড়ে ওঠাটা ছিল একদম কাঁচের ঘরে রাজকন্যার মতো। অভাব জিনিসটা যে দেখতে কেমন সেটা দেখার সুযোগ ও কোনোদিন পায়নি। ওর আলমারিতে ঋতু বদলানোর আগেই বিদেশের সব নামি দামি পোশাকের পাহাড় জমে যেত। কোনো একটা জিনিসের ওপর শুধু চোখ পড়লেই হলো, ওর মুখ খোলার আগেই সেটা হাতের নাগালে চলে আসত। হয়তো এই অতিরিক্ত প্রাচুর্যই ওর ভেতরে একটা অদ্ভুত দেওয়াল তুলে দিয়েছিল। ও কোনোদিন বুঝতেই পারেনি যে দারিদ্র্য আসলে কোনো মানুষের পছন্দ না, বরং অনেক সময় এটা ভাগ্যের এক নির্মম পরিহাস আর বুক ফাটা নীরবতার লড়াই। পুরো কলেজে রুবায়ার একটা আলাদা দাপট ছিল। ও খুব একটা কথা বলতো না, কিন্তু ও কথা বললেই সবাই যেন একদম চুপ হয়ে যেত। কেউ ওর রূপের জাদুতে মজেছিল, কেউ বা ওর অঢেল টাকার মোহে অন্ধ। আবার অনেকে শুধু এই ভয়েই ওকে মেনে চলত যে ওর অবাধ্য হওয়া মানে কলেজের ওই নামী আভিজাত্যের বৃত্ত থেকে ছিটকে পড়া। ওর সাথে সবসময় সামির খান নামের একটা ছেলেকে ঘুরঘুর করতে দেখা যেত। সামির ছিল সেই ধরনের ছেলে যারা অন্যদের ছোট করে আনন্দ পায়। ওর হাতে সবসময় একটা দামি ফোন থাকত। সেই ফোনের ক্যামেরাটা ঠিক তখনই অন হতো যখন কাউকে অপমান করার সুযোগ থাকত। সেদিন সকালে করিডোরে অনেক ভিড় ছিল। আবির একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে ওর পুরনো ব্যাগ থেকে বই বের করছিল। ওর আঙুলের খাঁজে তখনও কাদার শুকনো দাগ লেগেছিল। মনে হচ্ছিল ও যেন ভোরবেলা কুমোরপাড়ায় কাজ সেরে সরাসরি কলেজে চলে এসেছে। স্বামীরের নজর ওর ওপর পড়তেই ওর মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। ও ফোন বের করে আবিরের দিকে ধরল আর চিৎকার করে বলল, এই দেখ ভাই, আমাদের কলেজের বিখ্যাত মাটিওয়ালা পণ্ডিত চলে এসেছে।
মনে হয় হাঁড়ি পাতিলের দোকানের বদলে ভুল করে এখানে ঢুকে পড়েছে। এই শুনে আশেপাশে সবাই হাসতে শুরু করল। ভিড়ের মধ্য থেকে কেউ একজন আবিরের সেই তলা ক্ষয়ে যাওয়া চটিজোড়ার দিকে আঙুল উঁচিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। আবার কেউ কেউ ওর ব্যাগের ওপর জেগে থাকা শতচ্ছিন্ন তালি আর তালের মতো ঝুলে থাকা সেলাইগুলো নিয়ে বিশ্রী সব রসিকতা করতে শুরু করল। আবির প্রতিটি বিষাক্ত কথা নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছিল, কিন্তু প্রতিবাদ করার জন্য একবারের জন্যেও নিজের মাথাটা উঁচু করল না সে, বরং নিজের বইগুলোকে পরম মমতায় আরেকটু শক্ত করে বুকের কাছে আঁকড়ে ধরল। তারপর কোনো শব্দ না করে পাথরের মতো নির্বিকার মুখে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। আবিরের এই রহস্যময় নীরবতাটাই রুবায়াকে সবসময় সবথেকে বেশি জ্বালিয়ে মারত। ওর অহংকারী মন কিছুতেই এটা মেনে নিতে পারত না যে ছেলেটাকে সবার সামনে এভাবে দিনের পর দিন ধুলোয় মেশানো হচ্ছে তার তো লজ্জায় আর অপমানে কুঁকড়ে যাওয়ার কথা। কিন্তু আবির এসবের জবাবে না কোনোদিন এক ফোঁটা চোখের জল ফেলেছে, না কোনোদিন রাগে ফেটে পড়েছে। সে যেন নিজের আহত আত্মমর্যাদা আর অটুট সম্মানবোধকে হৃদয়ের একেবারে গভীর কোনো কুঠুরিতে সযত্নে লুকিয়ে রেখে নিজের লক্ষ্যের দিকে অবিরাম পথ চলত। দুপুরের বিরতির সময় সামির আবার আবিরকে নাজেহাল করার একটা মোক্ষম সুযোগ পেয়ে গেল। ও সোজা সেই বড় গাছতলায় গিয়ে দাঁড়াল যেখানে আবিরের জীর্ণ সাইকেলটা একলা পড়ে থাকত। নিজের দামি ফোনের ক্যামেরাটা সাইকেলটার জং ধরা হ্যান্ডের আর আলগা হয়ে ঝুলে থাকা চেনটার ওপর একদম জুম করে ভিডিও করতে করতে সামির টিটকিরির সুরে বলে উঠল, বন্ধুরা, এদিকে একটু নজর দিন। এ তো দেখছি ইতিহাসের এক জীবন্ত প্রাচীন নিদর্শন। এই চিজটাকে আসলে কলেজে নয়, বরং কোনো মিউজিয়ামে কাচের বাক্সে সাজিয়ে রাখা উচিত। সামিরের এই কুরুচিপূর্ণ রসিকতা শেষ হতে না হতেই সেখানে দাঁড়িয়ে থাকা একদল ছাত্রের সম্মিলিত হাসির শব্দে পুরো ক্যাম্পাসটা যেন অপবিত্র হয়ে উঠল। আবির একটু তফাতে দাঁড়িয়ে নীরবে এই নোংরা নাটকটা দেখছিল। ও খুব ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগল। ওর প্রতিটা পদক্ষেপ দেখে মনে হচ্ছিল ও যেন নিজের বুকের ভেতরে ফুঁসে ওঠা অপমানের দাউ দাউ আগুনটাকে আপ্রাণ চেষ্টায় দমিয়ে রাখছে। স্বামীরদের একদম সামনে পৌঁছে ও নিজের সাইকেলের হ্যান্ডেলটা খুব শক্ত করে চেপে ধরল। অত্যন্ত শান্ত কিন্তু হাড় কাঁপানো দৃঢ় গলায় ও শুধু বলল, দয়া করে আমার এই জিনিসটা আপনারা আর কেউ ছোবেন না। এটা আমার জীবনের সবথেকে দরকারি আর দামি সম্পদ। ওর গলার স্বরে কোনো বুনো রাগ বা চিৎকার ছিল না, ছিল কেবল জীবনযুদ্ধের এক অদ্ভুত আর চরম ক্লান্তি। স্বামীর ওর কথাটাকে পাত্তাই দিল না। দাঁত কেলিয়ে হাসতে হাসতে ও টিপ্পনি কাটল, আরে বাহ, এই ভাঙা লোহালক্করেরও আবার মান অভিমান আছে দেখছি। রুবায়াও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে সবটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। ও এবার তাচ্ছিল্যের একটা বাঁকা হাসি হেসে মুখটা একটু ঘুরিয়ে নিল। রুবায়া শীতল গলায় বলল, শোনো আবির, কিছু কিছু জিনিসের নিজের আসল জায়গাটা চিনে রাখা ভালো। মনে রেখো, দুনিয়ার সব পুরনো জিনিসই কিন্তু মিউজিয়ামে জায়গা পায় না বা সম্মানের যোগ্য হয় না। জীবনের প্রথমবার আবির মাথা তুলে সরাসরি রুবায়ার কই অহংকারী চোখ দুটোর দিকে স্থির দৃষ্টিতে তাকাল। সেই দৃষ্টির স্থায়িত্ব খুব অল্প সময়ের জন্য হলেও তাতে লুকিয়েছিল এক অদ্ভুত অচেনা ধৈর্য আর গাম্ভীর্য। ওর চোখ দুটো যেন রুবায়াকে এটাই বুঝিয়ে দিতে চাইছিল, তুমি বাইরে থেকে আমাকে যতটা সস্তা দেখছ, আমার ভেতরে আমি তার চেয়েও বড় কিছু একলা বয়ে বেড়াই। এরপর আর একটা কথাও না বলে ও নিজের সাইকেলটাকে ঠিক আগের মতোই ওই গাছটার ছায়ায় দাঁড় করিয়ে দিল। নিজের সেই তালিমারা জীর্ণ ব্যাগটা কাঁধে তুলে নিল। জায়গাটা ছেড়ে যাওয়ার সময় ও খেয়াল করল ব্যাগের ভেতর লুকিয়ে রাখা একটা ছোট কাপড়ের পুঁটলি ও নিজের হাতের মুঠোয় খুব শক্ত করে আঁকড়ে ধরেছে, কারণ ওই সামান্য পুঁটলিটার ভেতর সযত্নে রাখা ছিল আবিরের নিজের হাতে গড়া অর্ধেক তৈরি হওয়া দুটো কাঁচা মাটির প্রদীপ। আবিরের ওই পুঁটলিতে থাকা প্রদীপগুলো নিছক কোনো শৌখিন শোপিস ছিল না, ওগুলো বোনা হয়েছিল এমন এক পবিত্র স্বপ্নের সুতোয় যা আবির আজও এই পাথুরে দুনিয়ার মানুষের হাসি ঠাট্টা আর উপহাসের হাত থেকে আপ্রাণ আড়ালে রাখতে চাইছিল। সেদিন ক্যাম্পাসের সবাই শুধু ওর জীর্ণ পোশাক আর দারিদ্রটাই দেখতে পেয়েছিল, কিন্তু ওই ছেঁড়া জামার আড়ালে যে কত বড় একটা আকাশ আর কত উজ্জ্বল এক আলোর সম্ভাবনা লুকিয়েছিল
সেটা বোঝার মতো মন কারোর ছিল না। পরের ক্লাসটা শেষ হতেই আবির সোজা গিয়ে দাঁড়ালো কলেজের সেই বড় নোটিশ বোর্ডটার সামনে। সেখানে দুর্গাপুজোর আগে একটা বড় সামাজিক প্রকল্প প্রদর্শনীর বিস্তারিত নোটিশ টাঙানো ছিল। কলেজের দামি গাড়িতে চড়া বড়লোক ছেলেমেয়েদের কাছে এটা স্রেফ সময় কাটানোর একটা খেলা হলেও আবিরের কাছে এটা ছিল চারদিক থেকে বন্ধ হয়ে আসা নিরেট অন্ধকারের মাঝে এক চিলতে রূপলি আলোর রেখা। খুব যত্ন করে ও নিজের এই প্রজেক্টের নাম দিয়েছিল প্রতিটি ঘরে জ্বলুক একটি প্রদীপ। ওর এই ভাবনার মূলে কোনো জটিলতা ছিল না, ছিল একদম স্বচ্ছ আর পবিত্র এক মনের স্বতঃস্ফূর্ত প্রকাশ। আবির মনে প্রাণে চেয়েছিল কলেজ কর্তৃপক্ষ যেন বিদেশ থেকে আসা দামি সব ঝকঝকে সাজসজ্জার পেছনে টাকা না ঢেলে আমাদের পাশের ওই অভাবী কুমোর পাড়াগুলোর থেকে মাটির প্রদীপ কেনে। এতে করে ওই মানুষগুলোর ঘরেও দুমুঠো অন্ন জুটবে আর অন্ধকার বস্তিগুলোতেও উৎসবের আলো পৌঁছাবে। যে বস্তির ছোট ছোট ছেলেমেয়েরা উৎসবের রাতে কেবল দূর থেকে বড়লোকদের সাজানো উঠোন দেখে দীর্ঘশ্বাস ফেলে, তাদের মুখেও হাসি ফুটবে। আবির মনে মনে জানত একটা মাটির প্রদীপ আকারে হয়তো খুব ছোট, কিন্তু তাকে যদি একটু উপযুক্ত সম্মানের সাথে জ্বালানো যায় তবে সেও অন্ধকারের বুক চিরে ঠিক ততটাই নিখুঁত আলো ছড়াতে পারে যতটা একটা বিলাসবহুল বিদেশি ঝাড়বাতি পারে। সেদিন আবিরের ওই ব্যাগে রাখা ছোট কাপড়ের পুটলিটার পাশেই একটা জীর্ণ পিচবোর্ডের বাক্স খুব সাবধানে রাখা ছিল। সেই বাক্সের ভেতরে সাজানো ছিল সযত্নে রং করা কয়েকটা মাটির প্রদীপ। আবির আর ওর আদরের ছোট বোন সায়মা গত সারা রাত জেগে এই প্রদীপগুলো নিজের হাতে গড়িয়েছিল। সায়মার শরীরটা কাল রাত থেকে একদম ভালো ছিল না, তপ্ত জ্বরে ওর কপালটা যেন পুড়ে যাচ্ছিল। তবুও সেই অসুস্থ শরীর নিয়েই ও জেদ করে ভাইয়ার পাশে জেগে বসেছিল। সায়মা ওর সেই ছোট্ট কাপা কাপা আঙুল দিয়ে একটা প্রদীপের গায়ে পুঠিয়া রাজবাড়ির মতো একটা সুন্দর নকশা ফুটিয়ে তুলেছিল। প্রদীপটা আবিরের হাতে দিয়ে ও ফিসফিস করে বলেছিল, ভাইয়া, এই রাজবাড়ির প্রদীপটা যখন তোমার কলেজে সবার সামনে জ্বলবে না, তখন আমার মনে হবে যেন আমি নিজেই ওখানে রাজকন্যা হয়ে বসে আছি। বোনের এই নিষ্পাপ আর আবেগী আবদার শুনে আবির সেদিন কোনো উত্তর খুঁজে পায়নি। ও কেবল পরম মমতায় সায়মার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আসলে এই দুনিয়ায় পরিবারের বড় ভাইদের চরিত্রটা বড় বিচিত্র। ওরা ভেতরে ভেতরে হাউমাউ করে কাঁদতে চাইলেও ছোট বোনটার দিকে তাকিয়ে সব দুঃখ গিলে ফেলে অবলীলায় এক চিলতে মিথ্যে হাসি ফুটিয়ে রাখতে পারে। সেদিন সন্ধ্যার আগে নিয়মমাফিক সবাই নিজেদের প্রজেক্টের নমুনাগুলো কলেজের মূল অফিসে জমা দিতে যাচ্ছিল। হেরিটেজ কলেজের সেই লম্বা বারান্দাটা তখন একটা চাপা উত্তেজনা আর হইচইয়ে থমথম করছিল। কেউ নিজের হাতে আঁকা মস্ত বড় রঙিন চার্ট পেপার সামলাচ্ছিল, কেউ বা ব্যস্ত ছিল তাদের বিশাল সব যান্ত্রিক মডেল নিয়ে, আবার কেউ কেউ নিজের দামি স্মার্টফোনে শেষবারের মতো ডিজিটাল প্রেজেন্টেশনটা ঝালিয়ে নিচ্ছিল। চারপাশের এইসব আধুনিকতার ভিড়ে আবির কেবল নিজের সেই সাদামাটা পিচবোর্ডের বাক্সটাকে দুই হাত দিয়ে বুকের কাছে খুব শক্ত করে আঙলে রেখেছিল, যেন ওটা কোনো বাক্স নয়, ওর সায়মার এক বুক স্বপ্ন। আবির অন্যদের কনুইয়ের ধাক্কা আর ভিড় সামলে খুব সন্তর্পণে পথ করে বেরিয়ে আসছিল। ওর হাঁটার ভঙ্গিটা দেখে মনে হচ্ছিল ওই জীর্ণ পিচবোর্ডের বাক্সে স্রেফ কয়েকটা কাদামাটির দলা নয়, বরং ওর পুরো পরিবারের বেঁচে থাকার শেষ সম্বলটুকু সযত্নে রাখা ছিল। ঠিক তখনই একেবারে সামনের দিক থেকে সামির ওর দুই বখাটে সাঙ্গপাঙ্গকে নিয়ে পথ আটকে দাঁড়াল। আবিরের বুকের কাছে জাপটে ধরা বাক্সটার ওপর নজর পড়তেই সামিরের চোখে সেই পরিচিত ক্রূরতা খেলে গেল। কি ব্যাপার আবির সাহেব? ও একটা কদর্য হাসি দিয়ে বলল, আজকে কি কলেজের বারান্দাতেই হাড়ি পাতিলের পসরা সাজিয়ে বসার কোনো ফন্দি আছে নাকি? আবির কোনো পাল্টা উত্তর দিল না। ওর গলার স্বর ছিল একদম নিচু আর শান্ত। ও শুধু বলল, আমাকে এই প্রজেক্টটা অফিসে জমা দিতে হবে, দয়া করে একটু পথ ছেড়ে দিন। সামির কিন্তু পুরোপুরি সরল না। ও কায়দা করে একটুখানি একপাশে সরল বটে, কিন্তু রাস্তাটা এতটাই সরু করে রাখল যে ওখান দিয়ে ধাক্কা না খেয়ে বেরিয়ে যাওয়া অসম্ভব ছিল। ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে রুবায়াও সেখানে এসে পৌঁছাল। ও নিজের বন্ধুদের সাথে মত্ত ছিল উৎসবের হলঘরের সেই দামি সাজসজ্জার গল্পে। আবির পরিস্থিতি দেখে নিজের বাক্সটাকে আরও শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল এবং ভিড় ঠেলে বেরিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করল। কিন্তু সামির ইচ্ছে করেই ওর শরীরটাকে এমনভাবে বাঁকিয়ে দিল যে আবিরের কাঁধ সজোরে সামিরের কাঁধের সাথে ধাক্কা খেল। আর সেই আচমকা ঝাঁকুনিতে বাক্সটা আবিরের হাতের মুঠি থেকে ফসকে শূন্যে ছিটকে গেল। মাত্র এক মুহূর্তের জন্য ওটা বাতাসে টলমল করে ভাসল, আর ঠিক তারপরেই সশব্দে কলেজের পাথুরে মেঝেতে আছড়ে পড়ল।
মেঝেতে পড়ার শব্দটা খুব একটা জোর ছিল না, কিন্তু ওই সামান্য শব্দেই আবিরের বুকের ভেতরে থাকা অতি মূল্যবান আর গভীর কিছু একটা যেন এক নিমেষে গুড়িয়ে খেল। বাক্স থেকে ছিটকে বেরিয়ে ওর রাত জাগা শ্রমে গড়া সব কটি প্রদীপ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আবিরের কলিজার টুকরো ছোট বোন সায়মার সেই পরম মমতায় গড়া বিশেষ প্রদীপটা ঠিক মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গিয়েছিল। ওর সেই কাঁপা হাতে আঁকা রাজবাড়ির নকশাটা এখন মাঝখান থেকে দুই টুকরো হয়ে মাটির ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল। আবির এই দৃশ্য দেখে সাথে সাথেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। ও অন্য সব ফেলে বোনের বানানো ওই ভাঙা রাজবাড়ির টুকরোটা হাতে তুলে নিল। ওর হাত কাঁপছিল তখন। এত বড় ক্ষতি হওয়ার পরও ও কাউকে দোষ দিল না। ও শুধু ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিজের হাতে জমা করছিল। এই করুণ দৃশ্য দেখে আশেপাশের সবাই চুপ হয়ে গেল, এমনকি সামিরের হাসিটাও মুখেই আটকে গেল। কিন্তু রুবায়া মাথা নিচু করে ওই ভাঙা টুকরোগুলো তাচ্ছিল্যের সাথে দেখল আর বলল, আবির, তোমার মতো মানুষের এই সস্তা জিনিসগুলো এখানে আনার আগে ভাবা উচিত ছিল। রাস্তার সস্তা জিনিস কখনো এই দামি জায়গায় মানায় না। আবির ওর মুখের দিকে তাকাল। ওর চোখে রাগ ছিল না, ছিল শুধু তীব্র যন্ত্রণা। ও আবার মুখ নিচু করে টুকরোগুলো বাক্সে ভরতে লাগল। সবাই দেখল শুধু মাটির প্রদীপ ভাঙল, কিন্তু কেউ দেখেন যে ওই টুকরোগুলোর সাথে একটা বোনের হাসি আর বাবার ঐতিহ্যও আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আবির তার ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রদীপের বাক্সটা ব্যাগের নিচে রেখে দিল আর মন খারাপ করে কলেজ থেকে বেরিয়ে এলো। বারান্দায় তখন প্রদর্শনী নিয়ে অনেক হইচই চলছিল। কেউ সাজসজ্জা নিয়ে কথা বলছিল, কেউ নিজের প্রজেক্টের প্রশংসা পাওয়ার আশায় ছিল। কিন্তু আবিরের কাছে সব আওয়াজ অস্পষ্ট লাগছিল। ওর শুধু সায়মার সেই হাসিমাখা মুখটা মনে পড়ছিল। ও সাইকেল নিয়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে গেল। বাইরে তখন বৃষ্টির ভেজা ভাব আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আবির সরাসরি পুরনো কুমোরপাড়ায় চলে গেল। সেখানে মাটির গন্ধ আর চাকা ঘোড়ার আওয়াজ ওকে স্বাগত জানাল। কারিগররা কাজে মগ্ন ছিলেন, কিন্তু তাদের মুখে কোনো হাসি ছিল না। শহর যখন উৎসবে সাজছিল, তখন এই কারিগরদের ঘরে শুধু অভাব আর দুশ্চিন্তার ছায়া ছিল। আবির ওর ব্যাগটা ধুলোমাখা এক কোণে রেখে আবার মাটি মাখতে বসল। সারাদিনের খাটুনি আর অপমানের ক্লান্তি ওর ওপর চেপেছিল, কিন্তু ওর হাত থামছিল না। কুমোরটুলির মালিক ওকে দেখে বললেন, আবির, আজ তো শরীর ভালো মনে হচ্ছে না, বাড়ি যা। আবির একটু হেসে বলল, চাচা, সায়মার ওষুধের টাকা জোগাড় করতে হবে। মালিক আর কিছু বললেন না। গরিবের জীবনের লড়াই এতটাই স্পষ্ট যে কিছু জিজ্ঞাসা করাও ঠিক না। এরপরও সাহেব বাজারের ফুলের মার্কেটে গেল। সেখানে ফুলের গন্ধে মনটা জুড়িয়ে যাচ্ছিল। আবির মালা গাঁথতে সাহায্য করল। ফুল গাঁথার সময় ওর সায়মার কথা মনে পড়ছিল। সায়মার ওই একচিলতে হাসির জন্য আবির সব অপমান সহ্য করতে পারত। আবির যখন তেরখাদিয়ার সরু গলিতে পৌঁছাল, রাত তখন অনেক। কাদামাখা গলি দিয়ে ওর ভাঙা ঘরে এলো। রাহেলা খালা দরজায় বসেছিলেন। ওনাকে আজ ফিরতে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করতে দেখে আবির মাথা নিচু করে রইল। ভেতরে সায়মা অসুস্থ হয়ে শুয়েছিল। ও ভাইয়াকে দেখেই জিজ্ঞেস করল ওর প্রদীপটা জমা হয়েছে কিনা। আবির মিথ্যে করে বলল যে সবাই ওটা খুব পছন্দ করেছে। ও চায়নি সায়মার মন ভেঙে যাক। এরপর রাহেলা খালা খাবার দিলে আবির মাত্র 2-1 লোকমা খেয়ে সব সায়মাকে দিয়ে দিল। ও মিথ্যে বলল যে ও বাইরে থেকে খেয়ে এসেছে। রাতে সায়মা ঘুমিয়ে পড়লে আবির ওই ভাঙা প্রদীপের টুকরোগুলো বের করে দেখল। ওর বাবার কথা মনে পড়ল। মাটি ভাঙলে আবার জল দিয়ে মাখতে হয়। আবির ঠিক করল কাল ও আবার নতুন করে কাজ শুরু করবে। পরদিন সকালে যখন আবিরের ঘুম ভাঙল, ঘরের কোণে তখনও আলো আধারির এক অদ্ভুত খেলা চলছিল। সায়মা গভীর ঘুমে আচ্ছন্ন, আর দরজার কাছে বসে রাহেলা খালা একা একা আগরবাতির ছোট ছোট বান্ডিল বাঁধছিলেন। আবির খুব সাবধানে নিজের সেই জীর্ণ ব্যাগটা তুলে নিল, যাতে সামান্য শব্দেও কারো কাঁচা ঘুম না ভেঙে যায়। সেই ব্যাগের ভেতর বই খাতার সাথে একটা পুরনো ব্যক্তিগত ডায়েরিও লুকানো ছিল। ওতেও রোজগার খরচের হিসেব থেকে শুরু করে মনের না বলা সব কথা আর অসম্পূর্ণ স্বপ্নগুলো লিখে রাখত। বাইরে থেকে দেখলে খাতাটা হয়তো খুব সাধারণ, কিন্তু ওটাই ছিল আবিরের একান্ত ব্যক্তিগত আর সবথেকে নিরাপদ একটা আশ্রয়। কলেজে পৌঁছতে পৌঁছতে আবিরের ফ্যাকাশে মুখে সারা রাতের হাড় ভাঙা খাটুনির ছাপ একদম স্পষ্ট হয়ে ফুটে উঠছিল। ও
ও প্রতিদিনের মতোই পেছনের একটা বেঞ্চে বসে ক্লাসের নোটস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যন্ত্রণায় ওর আঙুলগুলো বারবার অসাড় হয়ে আসছিল। রাতের সেই কঠোর পরিশ্রমের ধকল ওর শরীর তখনও বয়ে বেড়াচ্ছিল, আর মনের এক কোণে গতদিনের সেই ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রদীপের টুকরোগুলো তীরের মতো বিঁধছিল। ক্লাস শেষ হতেই ও সোজা পা বাড়ালো কলেজের মস্ত বড় লাইব্রেরিটার দিকে। হেরিটেজ কলেজের ওই লাইব্রেরিটা আবিরের কাছে একটা শান্তির তীর্থস্থান ছিল। পুরনো আমলের সেই উঁচু কাঠের র্যাকগুলো, ছাদের ওপরে ধীর গতিতে ঘুরতে থাকা ফ্যান, আর পুরনো কাগজের সেই শুকনো সোদা গন্ধের মাঝে ওর মনে হতো এই নিষ্ঠুর দুনিয়াটা হয়তো অতটাও কোলাহলপূর্ণ বা খারাপ নয়। ও লাইব্রেরির একদম পেছনের কোণের একটা নিভৃত টেবিল বেছে নিয়ে বসল। সামনে পড়ার বই খোলা থাকলেও ঘুমের ঘোরে ওর চোখের পাতা দুটো ক্রমশ ভারী হয়ে আসছিল। শেষমেশ ক্লান্তি আর ঘুমের কাছে হার মেনে ওর মাথাটা খোলা বইয়ের পাতার উপর নুয়ে পড়ল। আবির বাবা, শুনছ? ঠিক তখনই পাশ থেকে অত্যন্ত নরম আর স্নেহমাখা একটা ডাক ভেসে এলো। আবির একদম চমকে গিয়ে ঘাবড়ে গিয়ে সোজা হয়ে বসল। সামনে মোবারক চাচা দাঁড়িয়েছিলেন, যিনি এই লাইব্রেরির দেখাশোনা করতেন। ওনার চশমাটা নাকের ডগায় ঝুলে থাকত, আর গলার স্বরে একটা মায়া ছিল। ওনার কথা শুনলে মনে হতো বৃষ্টির দিনে গরম চা খাচ্ছি। উনি জিজ্ঞেস করলেন, ঠিক আছো তো বাবা? আবির বই সামলে নিয়ে বলল, হ্যাঁ চাচা, আসলে একটু ঘুম এসে গিয়েছিল। মোবারক চাচা ওর দিকে তাকিয়ে বললেন, ঘুম তো এমনি আসে না রে বাবা, মনের কষ্ট চোখে ধরা পড়ে যায়। উনি এক গ্লাস জল দিলেন আর বললেন, মন ভারী হলে বইয়ের আড়ালে লুকিও না, আমাদের বলো, আমরা অন্তত তোমার কথা শুনতে তো পারি। ও জলটা হাতে নিল। ওর মনে হলো বাবার মতো কেউ ওকে আগলে রাখছে। ও একটু হেসে বলল, সব ঠিক হয়ে যাবে চাচা, এই পুজোটা গেলেই সব বদলে দেব। পাশের টেবিলেই ফারিহা বসেছিল। ওর সামনে বই খোলা থাকলেও ওর নজর ছিল আবিরের দিকে। ও অনেকদিন ধরেই দেখছিল যে আবির অন্য ছেলেদের মতো নয়। ওর মধ্যে কোনো লোক দেখানো ভাব ছিল না, কিন্তু ওর চারপাশে সবসময় একটা দুঃখের ছায়া থাকত। ফারিহা এমন এক পরিবার থেকে এসেছে যারা শিখিয়েছে যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না। ও অনেকবার আবিরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু কলেজে অন্যদের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস ওর ছিল না। আবির ওর সেই খাতা খুলে খরচের হিসেব মেলাচ্ছিল। ঘর ভাড়া, ওষুধের খরচ, মাটি কেনার টাকা, সব হিসেব করার সময় ওর খাতা থেকে একটা কাগজের টুকরো মেঝেতে পড়ে গেল। ফারিহা সেটা কুড়িয়ে নিল। তাতে লেখা ছিল, সায়মার ওষুধের টাকা আগে জোগাড় করতে হবে। চিরকুটটা ফেরত দেওয়ার সময় ফারিহার চোখে শুধু মায়া নয়, বরং নিজের নীরবতার জন্য এক ধরনের লজ্জাও দেখা গেল। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আবির তড়িঘড়ি করে নিজের বইপত্র গুছিয়ে টেবিল থেকে উঠে পড়ল। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরি থেকে বেরোনোর সময় ওর সেই পুরনো হিসেবের খাতাটা র্যাকের কিনারা থেকে পিছলে পেছনের একটা সরু আর অন্ধকার ফাঁকা জায়গায় গিয়ে পড়ে গেল। আবির তখন ক্লান্তির এমন এক পর্যায়ে ছিল যে ও এক মুহূর্তের জন্য কিছু টের পেল না। মোবারক চাচাও তখন অন্য ছাত্রদের বই ইস্যু করার কাজে বড্ড ব্যস্ত ছিলেন, তাই ওনার নজরেও ব্যাপারটা এলো না। একে একে সব লাইব্রেরির আলো নিভে গেল, বিশাল দরজা দুটোও বন্ধ হয়ে গেল, আর আবিরের জীবনের সেই গোপন ডায়েরিটা জমাট অন্ধকারের মাঝে একদম একা করে রইল, যেন ওর জীবনের না বলা গল্পগুলো তখনও নিজের অস্তিত্ব প্রকাশের এক সঠিক মাহেন্দ্রকক্ষণের অপেক্ষায় প্রহর গুনছিল। লাইব্রেরিতে ফেলে আসা খাতাটার অভাব আবির ঠিক সাথে সাথেই বুঝতে পারল না। পরের ২-৩ দিন জীবন সংগ্রামের কাজে ওকে এতটাই ছোটাছুটি করতে হলো যে ওর ব্যাগের ভেতরের সেই ফাঁকা জায়গাটাও ঠিকমতো অনুভব করতে পারল না। একবার খাতাটার কথা ওর মনে পড়েছিল ঠিকই, কিন্তু ও নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছিল যে হয়তো তাড়াহুড়োয় ওটা নিজের ঘরেই কোথাও ফেলে এসেছে। সত্যি কথা বলতে কি, ওই খাতাটা নতুন করে তন্ন করে খোঁজার মতো পর্যাপ্ত সময় বা মানসিক জোর ওর তখন বিন্দু মাত্রও ছিল না। দিনের বেলা কলেজ, সন্ধ্যায় কুমোরটুলিতে হাড় ভাঙা খাটুনি, রাতে সায়মার ওষুধের টাকা জোগাড় করা, আর পরদিন সকালে আবার সেই একই যন্ত্রণার রাস্তায় পা রাখা। জীবন ওর কাছে তখন কেবল সচল থাকা নয়, বরং কোনো মতে আছড়ে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এক অসম লড়াইয়ের নাম হয়ে দাঁড়িয়েছিল। ৩০শে সেপ্টেম্বর ২০২৬-এর সেই সকালটা রাজশাহীতে যেন এক প্রলয়ঙ্করী দুর্যোগের বার্তা নিয়ে হাজির হল। আকাশটা নিরেট ধূসর মেঘে ঢাকা, আর গলিগুলো বৃষ্টির জলে একদম টই টম্বুর হয়েছিল।
বাতাসে এমন এক হাড় কাঁপানো শীতলতা মেশানো ছিল যা একজন সুস্থ মানুষকেও বিছানায় ফেলে দেবার জন্য যথেষ্ট, আর আবিরের মতো রুগ্ন শরীরের ওপর সেটা যেন দ্বিগুণ নিষ্ঠুরতায় আঘাত করছিল। ঠিক সেই দিনই কলেজে সামাজিক প্রকল্পের সেই কাঙ্ক্ষিত চূড়ান্ত বাছাই হওয়ার কথা ছিল। যেসব মেধাবীদের আইডিয়াগুলো আজ নির্বাচিত হতো, তারা আসন্ন উৎসবে বড় মঞ্চে নিজেদের কাজ তুলে ধরার পাশাপাশি বড় ধরনের আর্থিক অনুদান পাওয়ারও সুযোগ পেত। আবিরের কাছে এটা নিছক কোনো সাধারণ প্রতিযোগিতা ছিল না। এটা ছিল সায়মার বকেয়া ওষুধের টাকা, ঘরে জমা পড়ে থাকা ভাড়া, আর ওই অবহেলিত কারিগর পরিবারগুলোর এক বুক ভরা আশার শেষ আশ্রয়, যাদের আঙুলে জাদু থাকলেও এই নির্দয় বাজারে নিজেদের হয়ে কথা বলার মতো কোনো বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল না। সেদিন সকাল থেকেই আবিরের শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছিল। কপালে হাত দিলে মনে হচ্ছিল চামড়া ঝলসে যাবে, আর চোখ দুটো যন্ত্রণায় একদম বুজে আসছিল। কিন্তু এই শেষ মুহূর্তে থমকে যাওয়ার কথা ও কল্পনাও করতে পারল না। নিজের প্রজেক্টের ফাইলটা একটা পুরনো প্লাস্টিক দিয়ে খুব শক্ত করে মুড়িয়ে নিল ও। নতুন করে তৈরি করা কিছু মাটির প্রদীপ অতি সাবধানে একটা বাক্সে গুছিয়ে নিল, আর ওই প্রচণ্ড বৃষ্টির মাঝেই নিজের সেই জংধরা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার মোড়ে মোড়ে তখন হাঁটু সমান জল জমে গিয়েছিল। কয়েকবার সাইকেল থেকে নেমে কাদা ঠেলে ঠেলে ওকে সামনের দিকে এগোতে হচ্ছিল। তলা ক্ষয়ে যাওয়া চটিজোড়া বারবার কাদার ভেতরে আটকে যাচ্ছিল। পরনের সমস্ত জামাকাপড় ভিজে একদম সপসপ করছিল। ওর প্রতিটি নিঃশ্বাস যেন বুক চিরে আগুনের গোলার মতো বেরিয়ে আসছিল। তবুও ও কোনো কিছুর তোয়াক্কা না করে সামনের দিকে লড়ে যাচ্ছিল। ওর মনে কেবল এই একটা ভয়ই কাঁটার মতো বিঁধছিল যে আজ যদি কোনো কারণে ওর পৌঁছতে একটুও দেরি হয়ে যায়, তবে হয়তো ওর হাত থেকে কেবল একটা সুযোগই হারিয়ে যাবে না, বরং ওর আদরের সায়মার মুখের শেষ হাসিটুকুও চিরতরে ফসকে যাবে। আবির যখন কোনো মতে ধুঁকতে ধুঁকতে কলেজে পৌঁছাল, তখন গেট জুড়ে উৎসবের এক এলাহি কাণ্ড শুরু হয়ে গিয়েছিল। চারদিকে রঙিন ঝলমলে ঝালর আর আলোকসজ্জার ধুম। হলের বারান্দায় ছাত্রছাত্রীরা অত্যন্ত গর্বের সাথে তাদের দামি দামি প্রজেক্টগুলো নিয়ে দাঁড়িয়েছিল। চারদিকে এক ধরনের চনমনে আমেজ। কেউ বিশাল কোনো ডিজিটাল মডেল নিয়ে এসেছিল, কেউ দামি আর্ট পেপারে কারুকাজ করা চার্ট সাজিয়ে এনেছিল, আবার কেউ ল্যাপটপে তাদের প্রেজেন্টেশন দেখানোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আবিরের কাছে তখন সম্বল বলতে ছিল কেবল বৃষ্টির জলে ভেজা একটা সাধারণ ফাইল, কাঁচা মাটির সেই চিরচেনা সোঁদা গন্ধমাখা একটা বাক্স, আর ক্লান্ত চোখের কোণে জমে থাকা এক রাশ অজানা ভয়। ও সবার উপহাস ভরা দৃষ্টি এড়িয়ে যত দ্রুত সম্ভব অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই একদম সামনাসামনি রুবায়ার সাথেও দেখা হয়ে গেল। রুবায়া আজ একটা দামি রেশমি শাড়ি পরেছিল, যার সোনালি পাটটা বৃষ্টির ওই আবছায়া অন্ধকারেও হীরের মতো ঝকঝক করছিল। ওর সাথে সামির আর কলেজের সেই বিত্তবান দলটা ছিল। ওরা সবাই মিলে নিজেদের ছবি তোলা আর সেলফি নিতেই মহাব্যস্ত ছিল, যেন কলেজের প্রতিটা ইট কাঠ পাথর কেবল ওদের আভিজাত্যের প্রদর্শনী করার জন্যই তৈরি করা হয়েছে। সামির আবিরকে দেখামাত্রই পকেট থেকে ফোনটা বের করে নিল, আর বেশ চড়া গলায় বিদ্রুপের সুরে বলে উঠল, আরে দেখো দেখো সবাই, আজকের এই প্রলয়ঙ্করী বৃষ্টিও মনে হয় আমাদের এই স্কলার সাহেবের ময়লা প্রজেক্টটাকে ধুয়ে পরিষ্কার করতে পারিনি। আবির এসবের জবাবে একটা শব্দও খরচ করল না। ও নিজের প্রজেক্টের ফাইলটা আরও শক্ত করে বুকের কাছে চেপে ধরল। কলেজের বারান্দার পিচ্ছিল সিঁড়িতে তখন বৃষ্টির জল জমে একাকার হয়েছিল। আবিরের শরীরটা এমনিতেই জ্বরে ভীষণ দুর্বল ছিল, তার ওপর দুশ্চিন্তায় ওর পা দুটো কাঁপছিল। হঠাৎ করেই সিঁড়িতে ওর পা পিছলে গেল এবং ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ও আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে সামলে নেওয়ার, কিন্তু শেষ রক্ষা হল না। সামনের দিকে একটা বিকট ধাক্কা খেয়ে ও মেঝেতে আছড়ে পড়ল। আবিরের প্রদীপের বাক্সটা কোনো মতে অক্ষত থেকে গেলেও প্লাস্টিকে মোড়ানো সেই ফাইলটা ওর হাত থেকে ছিটকে গিয়ে ভেজা নোংরা মেঝেতে আছড়ে পড়ল। ঠিক সেই চরম মুহূর্তেই মেঝের কাদা মেশানো জল ছিটকে গিয়ে সজোরে রুবায়ার দামি রেশমি শাড়ির নিচের প্রান্তে গিয়ে লাগল। সাথে সাথে চারদিকের পরিবেশ একদম থমথমে আর নিস্তব্ধ হয়ে গেল। আবির ভীষণ ঘাবড়ে গিয়ে দ্রুত ওর ফাইলটা মাটি থেকে তুলে নিল। ফাইলের নিচের কোণটা পুরোপুরি ভিজে গিয়েছিল, আর ভেতরে পরম যত্নে আঁকামান লেখা কাগজগুলোর নীল কালি বৃষ্টির জলে ধুয়ে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এই দৃশ্য দেখে আবিরের মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল। ও অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ব্যাকুল হয়ে বলল, দয়া করে আমাকে মাফ করে দিন, বৃষ্টির জন্য রাস্তাটা বড্ড বেশি পিছল ছিল, আমি বিশ্বাস করুন ইচ্ছে করে এটা করিনি। রুবায়া প্রথমে নিচু হয়ে ওর শাড়ির সেই কাদার দাগটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল,
তারপর তীব্র ঘৃণার সাথে আবিরের চোখের দিকে তাকালো। সেই জেদটাই মুহূর্তের মধ্যে ওর রাগকে আরও বেশি কঠোর আর নিষ্ঠুর করে তুলল। রুবায়া অত্যন্ত শীতল আর কর্কশ স্বরে বলে উঠল, তোমাদের মতো নিচু জাতের লোকেরা যেখানেই গিয়ে দাঁড়ায় সেখানকার পরিবেশটাকেই তোমরা পুরোপুরি নোংরা করে দাও। আবির অপরাধবোধে নিজের মাথাটা একদম নিচু করে নিল। ও বারবার কৈফিয়ত দিতে চাইছিল, কিন্তু ওর বুকের শ্বাস যেন ভীষণ ভারী হয়ে আসছিল। সামিরের স্মার্টফোনের ক্যামেরাটা এবার আবিরের অপদস্থ মুখের আরও কাছে চলে এলো। রুবায়া আবারও ধমকের স্বরে বলল, এই নামী কলেজটা কি তোমার মতো মানুষের গাফিলতি আর অযোগ্যতা লুকোনোর কোনো জায়গা নাকি আবির? অন্তত আজকের এই বিশেষ দিনে তো নিজেকে একটু সামলে নিয়ে ভদ্রভাবে আসতে পারতে। রুবায়ার এই বিষাক্ত শব্দগুলো বাইরের বৃষ্টির চেয়েও অনেক বেশি ঠান্ডা আর ধারালো ছিল। আবির ওর সেই ভেজা ফাইলটাকে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরল এবং একদম ভাঙা গলায় শুধু এটুকুই বলল, আমাকে আজ যেভাবেই হোক এটা অফিসে জমা দিতেই হবে। এরপরও অত্যন্ত ধীর পায়ে মানুষের সেই বিদ্রুপাত্মক ভিড়ের মাঝখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ওর পেছনে তখন রুবায়ার দামি শাড়িতে কাদার সেই ছোট কলঙ্কিত দাগটি লেগেছিল, আর আবিরের হাতে ছিল সেই অভিশপ্ত ফাইলটি, যাতে কালির ছোপ ছোপ দাগের সাথে সাথে ওর আরও একটি আজন্ম লালিত স্বপ্ন চিরতরে মুছে যেতে শুরু করেছিল। আবির তার সেই ভিজে সপসপ করা ফাইলটিকে বুকের সাথে মরণপণে লিপটে ধরে প্রিন্সিপাল মহোদয়ের অফিসের দিকে এগিয়ে গেল। কিন্তু বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ওই বিষাক্ত উপহাসের নজর তখনও ওর পিছু ছাড়ছিল না। কেউই লক্ষ্য করল না যে আবিরের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপছিল, কিংবা কেউ একটিবারের জন্যেও অন্তত মানবিকতার খাতিরে জিজ্ঞেস করল না যে ও। আবির কোনো মতে কম্পিত হাতে ফাইলটা প্রিন্সিপাল স্যারের টেবিলের ওপর রাখল। কাগজগুলোর নিচের অনেকখানি অংশ ভিজে জল কাদা হয়ে লিপটে গিয়েছিল এবং বেশিরভাগ জায়গার লেখা কালি ধুয়ে অস্পষ্ট হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল মহোদয় ফাইলটা অত্যন্ত মনোযোগ দিয়ে খুঁকিয়ে দেখলেন। তারপর আবিরের ওই মলিন ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তিনি বেশ কিছুক্ষণ একদম চুপ করে রইলেন। শেষে সেই ফাইলে প্রাপ্তির সরকারি সিলমোহরটা বসিয়ে দিয়ে খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, আবির, তুমি কি আসলেই ঠিক আছো তো বাবা? আবির কোনো মতে একটা সম্মতিতে মাথা নাড়ল এবং খুব নিচু স্বরে বলল, হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছি। এটা ছিল ওর সেই চিরচেনা পুরনো উত্তরই, কিন্তু এবার ওর কণ্ঠস্বরে আগের মতো সেই জেদ বা প্রাণশক্তি একদমই ছিল না। মনে হচ্ছিল যেন ওর ভেতরে থাকা কোনো এক অদৃশ্য পাহাড় সমান শক্তিশালী দেয়াল আজ চিরতরে ধসে পড়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই সামির সেই অপমানজনক ভিডিওটি কলেজের প্রতিটি স্টুডেন্ট গ্রুপে আপলোড করে দিল। ভিডিওর নিচে ও চরম বিদ্রুপ করে ক্যাপশন লিখল, পূজা স্পেশাল ধামাকা, রেশমি শাড়ি বনাম ভিজা কাদাটি ফাইল। সাথে সাথে কিছু ছাত্র সেখানে হাসির শত শত ইমোজি পাঠাতে শুরু করল। কেউ কেউ অত্যন্ত কুরুচিপূর্ণ আর নোংরা সব মন্তব্য লিখল, আর বেশিরভাগ ছাত্রছাত্রী কোনো কিছু বিচার না করেই ভিডিওটা সবার কাছে ফরওয়ার্ড করে দিল। তখন কেউই এই গভীর সত্যটা অনুধাবন করতে পারল না যে মোবাইলে পাঠানো সামান্য একটা হাসির ইমোজি অনেক সময় কোনো এক লড়াকু মানুষের শেষ অবশিষ্ট সম্মানের ওপর পাহাড়ের মতো ভারী হয়ে চেপে বসতে পারে। ফারিহাও নিজের ঘরে বসে সেই ভিডিওটা দেখল। ও প্রথমে স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর এক তীব্র ঘৃণায় ফোনটা উল্টে টেবিলের ওপর রেখে দিল। ওর বারবার আবিরের সেই ডায়েরির পাতায় লেখা কথাগুলো মনে পড়তে লাগল। সাইমার ওষুধের টাকা আগে জোগাড় করতে হবে, বাকি সব পরে হবে। ওর হৃদয়ের গহীন কোণে এক তীব্র হাহাকার আর যন্ত্রণার উদয় হল। ও খুব করে চাইছিল সেই গ্রুপে প্রতিবাদ করে কিছু একটা লিখতে, কিন্তু ওর আঙুলগুলো কেন জানি এক অজ্ঞাত ভয়ে কিবোর্ডের ওপর গিয়ে থেমে গেল। সেই ভয়টা ওকে হয়তো কোনো মন্দ মানুষ হিসেবে তৈরি করেনি, কিন্তু ধ্রুব সত্যের পাশে শক্ত হয়ে দাঁড়াতে অবশ্যই বড় রকমের বাধা হয়ে দাঁড়িয়েছিল।
পরের দিন থেকে আবির আর কলেজে এলো না। প্রথম তার এই কথা শোনার পর পুরো ক্লাসরুমে এক ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। কেউ ফিসফিস করে বলল যে হয়তো সে অপমানে প্রজেক্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আবার কেউ বলল এই ধরনের নিচু ঘরের ছেলেরা মানসিক চাপ একদমই সহ্য করতে পারে না। রুবায়া জানালার একপাশে বসে এক মনে বাইরে তাকিয়েছিল। বাইরে বৃষ্টির পরের সেই স্নিগ্ধ রোদের ঝিলিক দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু তার অন্তরের গভীরে এক অজ্ঞাত অস্বস্তির পাতলা রেখা ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছিল। দুপুরের বিরতির সময় রুবায়া যখন লাইব্রেরির পাশের করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই আচমকা ও মোবারক চাচার কণ্ঠস্বর শুনতে পেল। তিনি প্রিন্সিপাল মহোদয়কে অত্যন্ত ব্যাকুল হয়ে বলছিলেন, স্যার, ছেলেটা কি গত বেশ কিছুদিন ধরেই দেখে মনে হচ্ছিল যেন সে প্রচণ্ড ক্লান্ত আর অসুস্থ। তার চোখে কোনো ঘুম ছিল না, এমনকি ঠিকমতো খাওয়া দাওয়া করেছে বলেও মনে হয় না। তার ওপর কি কোনো বড় ধরনের মানসিক বোঝা চেপে বসেছিল? প্রিন্সিপাল স্যার এক দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ মুখে বললেন, আমি তাকে নিয়ে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম মোবারক সাহেব, কিন্তু সে প্রতিবারই সেই পুরনো বিষণ্ণ হাসিটা দিয়ে প্রসঙ্গ এড়িয়ে চলে যেত। রুবায়ার পা দুটো করিডোরের সেই জায়গাতেই একদম পাথরের মতো জমে গেল। ওর স্মৃতিতে প্রথমবার স্পষ্টভাবে ভেসে উঠল যে সেদিন আবিরকে যখন ও সবার সামনে অপমান করছিল, তখন ওকে আসলেই কতটা অসুস্থ আর বিধ্বস্ত দেখাচ্ছিল। ওর কথা বলার সময় গলাটা কাঁপছিল, সযত্নে বানানো ফাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, তবুও ও কোনো তর্কে না জড়িয়ে শুধু অপরাধীর মতো ক্ষমা চাইছিল। সন্ধ্যার দিকে যখন কলেজ ধীরে ধীরে খালি হতে শুরু করল, রুবায়া আবারও সেই বিশাল গাছটির নিঝুম ছায়ার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল। সেখানে আজ সেই পুরনো জং ধরা সাইকেলটা নেই, সেই শতচ্ছিন্ন ব্যাগটা নেই, আর সেই শান্ত নতমুখের ছেলেটাও নেই। সেখানে কেবল এক বিশাল শূন্যতা বিরাজ করছিল, এবং সেই শূন্যতার ঠিক মাঝখানে এক মস্ত বড় প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়িয়েছিল। রুবায়ার মনে বারবার উঁকি দিতে লাগল যে আবির যদি দুপুরের বিরতির পর রুবায়া লাইব্রেরিতে নিজের দরকারি কিছু ফাইল নিতে গেল। মোবারক চাচা তখন নিবিষ্ট মনে পুরনো কাঠের র্যাকগুলো পরিষ্কার করছিলেন। পুরনো বইগুলোর পেছনে পুরু ধুলো জমেছিল, যা দেখে মনে হচ্ছিল যেন বছরের পর বছর ধরে কেউ ওই অন্ধকার কোণগুলোর কোনো খোঁজই নেয়নি। ঠিক তখনই তিনি একটু নিচে ঝুঁকে র্যাকের পেছনের ফাঁকা জায়গাটায় হাত ঢোকালেন এবং একটা পুরনো কোনা মরে যাওয়া জীর্ণ খাতা বের করে আনলেন। খাতাটার চারপাশ বৃষ্টির আর্দ্রতার কারণে কিছুটা ফুলে গিয়েছিল। মোবারক চাচা খাতাটার প্রথম পাতাটা খুললেন, নাকের ডগায় থাকা চশমাটা একটু ঠিক করে নিলেন এবং ধীরে ধীরে খাতার উপর লেখা নামটা পড়লেন, আবির হোসেন। রুবায়ার বুকের ধুকপুকুনি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মোবারক চাচা ওর দিকে তাকিয়ে অত্যন্ত নরম গলায় বললেন, মা রুবায়া, তুমি তো ওর ক্লাসের প্রতিনিধি, তাই না? এটা একটু সাবধানে প্রিন্সিপাল স্যারের কাছে পৌঁছে দিও তো। বেচারা ছেলেটা বেশ কয়েকদিন ধরে একদম আসছে না। যদিও আবার কখনো ফিরি, তবে এই খাতাটা ওর অবশ্যই পাওয়া উচিত। রুবায়া কাঁপা হাতে খাতাটা নিল। ও খুব করে চাই ও নিজের দামি ব্যাগটা পড়ার টেবিলে রাখতেই সেই জীর্ণ খাতার মাঝখান থেকে একটা মুড়ে রাখা পুরনো কাগজ পিছলে মেঝেতে পড়ে গেল। রুবাইয়া একটু ঝুঁকে মেঝে থেকে কাগজটা তুলে নিল। ও ভেবেছিল হয়তো কলেজের কোনো নোটস, কিন্তু ওটা কোনো চিঠি বা পড়া ছিল না। ওটা ছিল একটা ছোট বাচ্চার নিজের হাতে আঁকা একদম সাদামাটা একটা ছবি। ছবির ভেতরের রঙগুলো অপটু হাতে আঁকার কারণে একটু এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল। পেন্সিলের রেখাগুলো ছিল বেশ বাঁকা আর অগোছালো, কিন্তু সেই ছবিতে একটা পুরনো জং ধরা সাইকেল আঁকা ছিল। সাইকেলের ওপর একটা শীর্ণকায় রোগা ছিলে বসেছিল, আর ঠিক তার পেছনে বসা ছোট মেয়েটার হাতে পরম যত্নে ধরা ছিল একটা জ্বলন্ত মাটির প্রদীপ। ছবির অনেক দূরে ঝলমলে আলোয় ঘেরা পুঠিয়া রাজবাড়ি আঁকা ছিল, আর ছবির ঠিক নিচে একদম ছোট অক্ষরে কাঁপা হাতে লেখা ছিল, আমি আর ভাইয়া এবার পুঠিয়া রাজবাড়িতে পূজা দেখতে যাব।
রুবাইরা মন্ত্রমুগ্ধের মতো অনেকক্ষণ ধরে সেই সাদামাটা ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ওর মনে হলো যেন কেউ ওর সামনে প্রথমবার আবিরের সেই দুর্বোধ্য নীরবতার ভেতরে উকি দেওয়ার জন্য একটা গোপন ছোট দরজা খুলে দিয়েছে। এতদিন ও যাকে কেবল একজন দরিদ্র ছাত্র হিসেবে দেখে অবজ্ঞা করে এসেছে, সেই মানুষের জীবনের সবটুকু স্বপ্ন আর ভালোবাসা যে ওই একটা ছোট্ট কাগজের টুকরোয় জমা হয়ে আছে, তাও আগে কখনোই কল্পনা করতে পারেনি। রুবাইয়া দ্রুত খাতাটা বন্ধ করে ফেলতে চাইল, কিন্তু ঠিক তখনই পরের পাতায় সুন্দর স্পষ্ট হাতের লেখা ওর কৌতূহলী নজরে পড়ল। আবির সেখানে লিখেছিল যে সাইমা প্রতি বছর পুঠিয়া রাজবাড়ির আলো দেখার জন্য ভীষণ জিদ করে, আরও প্রতি বছরই ওকে মিথ্যে কোনো রূপকথার গল্প শুনিয়ে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এবারও নিজের জীবন বাজি রেখে চাইছিল যেন ওর প্রজেক্টটা নির্বাচিত হয়, যাতে ওর গড়া মাটির প্রদীপগুলো শুধু ধনী ঘরের বিলাসবহুল সাজসজ্জাই না হয়, বরং সেই সব অন্ধকার গলিতেও পৌঁছায় যেখানে উৎসবকে কেবল প্রায়শই দূর থেকে দেখেই খুশি থাকতে হয়। রুবায়া অত্যন্ত ধীরে ধীরে সেই পাতাটা আঙুল দিয়ে ছুল। সেই পাতায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ লেখা ছিল না, কারোর প্রতি কোনো অন্ধ রাগও ছিল না। সেখানে ছিল শুধু একজন বড় ভাইয়ের অতি সাধারণ আর পবিত্র একটা ইচ্ছে, ওর আদরের বোনটাও যেন অন্তত একটা রাত কোনো অভাববোধ না করে মন খুলে হাসতে পারে। ওর সাথে সাথেই মনে পড়ল ও নিজেই ওই নিরীহ ছেলেটাকে সবার সামনে দম্ভ করে বলেছিল যে রাস্তার সব জিনিস এই অভিজাত জায়গার যোগ্য হয় না। এখন নিজের মুখ থেকে বলা সেই বিষাক্ত কথাগুলোই বুমের্যাং হয়ে ফিরে এসে ওর বিবেকের ভেতরে তীরের মতো বিঁধতে শুরু করল। জানালার বাইরে পুরো শহর তখন উৎসবের আলোয় সাজছেও, আর নিজের ঘরের ভেতরে রুবায়া জীবনের প্রথমবার এটা বুঝতে পারছিল যে কিছু মানুষ অন্ধকারে কেবল এই জন্যে থাকে না যে তারা আলো পছন্দ করে না, বরং এই জন্যে থাকে যে সমাজের কেউই কখনো তাদের ভাগের প্রদীপটা জ্বালিয়ে দেওয়ার সামান্য চেষ্টাই করেনি। রুবায়া সেদিন রাতে আর সেই জীর্ণ খাতাটা বন্ধ করতে পারল না। ও খুব ভালো করে জানত যে অন্যের ব্যক্তিগত ডায়েরি পড়া হয়তো একেবারেই ঠিক কাজ ছিল না, কিন্তু এখনও কেবল অন্যের কোনো ব্যক্তিগত বিষয়ে উঁকি দিচ্ছিল না, বরং ও এমন এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি বসেছিল যাকে ও নিজের অহংকারী চোখে কখনো দেখতেই চায়নি। ও কাঁপা হাতে পরের পাতাটা উল্টাল। সেখানে কোনো আবেগী কবিতা লেখা ছিল না, সমাজের প্রতি কোনো নালিশ ছিল না, ছিল শুধু বেঁচে থাকার তাগিদে জীবনের এক শুষ্ক আর রূঢ় হিসেব। খাতার ওপরে প্রতিদিনের তারিখ স্পষ্ট করে লেখা ছিল, আর নিচে একদম ছোট্ট ছোট্ট শব্দে খরচের তালিকা। জীর্ণ ঘরের বকেয়া ভাড়া, সাইমার দামি ওষুধ, প্রদীপ বানানোর কাঁচা মাটি, উনুনের তেল, কলেজের পুরনো বই। আর সেই হিসেবের সবথেকে নিচে একটা দাগ টেনে লেখা ছিল, আজ নিজের জন্য নতুন কিছু কিনব না, এখন আমার কোনো দরকার নেই। ঠিক তার পরের পাতাগুলোতে আবির ওর মৃত বাবার সম্পর্কে অনেক আবেগ নিয়ে লিখেছিল। ওর বাবা কোনো বিশাল ধনী বা প্রভাবশালী মানুষ ছিলেন না, কেবল নিজের হাতে মাটি দিয়ে নিখুঁত প্রদীপ বানানো একজন অতি সাধারণ আর পরিশ্রমী কারিগর ছিলেন। তিনি সবসময় বলতেন যে মানুষের হাত হয়তো গরিব হতে পারে, কিন্তু সেই হাতের জাদুকরী দক্ষতা কখনো গরিব হয় না। একদিন সেই কুমোরটুলিতে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল, আর চোখের পলকে ওদের সংসারের একমাত্র সম্বলটুকু চিরতরে হারিয়ে গেল। ওদের মা অনেক আগেই কঠিন অসুখে ভুগে মারা গিয়েছিলেন। সেই দুর্ঘটনার পর থেকেই আবির ওর বোনের কাছে ভাই কম আর বাবা হয়েই বেশি পাশে দাঁড়িয়েছিল। অসুস্থ সাইমার ওষুধ, ঘরের ভাড়া, নিজের পড়াশোনার খরচ, সবকিছুর পাহাড় সমান বোঝা এক নিমেষে ওর ওই অল্প বয়সের কাঁধে এসে ভারী পাথরের মতো চেপে বসল। রুবায়া এক নিঃশ্বাসে পাতাগুলো পড়তে লাগল। ওর বারবার মনে হতে লাগল যে নিরীহ ছেলেটাকে ও এতদিন দুর্বল ভেবে উপহাস করেছিল, সে তো নীরবে রোজ এমন এক জীবনযুদ্ধ লড়ছিল যার বিশালতার সামনে ওর নিজের মেকি অহংকার কতটাই না তুচ্ছ আর ছোট ছিল। খাতার এক জায়গায় বড় বড় অক্ষরে লেখা ছিল, সায়মা আজ নতুন রং কেনার জন্য খুব জিদ করছিল। পকেটে টাকা যদিও খুব কম ছিল, তবুও আমি ওকে ওটা কিনে দিয়েছি। ও যখন নতুন রং নিয়ে আপন মনে খেলে, তখন আমার মনে হয় যেন আমাদের ওই অন্ধকার ঘরে ভোরের একচিলটে রোদ এসে পড়েছে। এই কথাটুকু পড়ার সাথে সাথেই রুবায়ার চোখ জলে ভরে এলো। ওর নিজের কথা মনে পড়ে গেল। ও কতবার কোনো প্রয়োজন ছাড়াই একগাদা বামি কলম কিনে ফেলেছিল, কেবল সেগুলোর বাইরের রং দেখতে ভালো ছিল বলে। আর ঠিক এখানে একজন বড় ভাই
দিনের পর দিন নিজের পেটের খিদে চেপে লেখে কেবল ছোট বোনের একটু হাসির জন্য সামান্য কয়েকটা রং কিনে আনছিল। রুবায়ার মনে হল, জীবনের আসল রং তো দামি শাড়িতে বা ঝকঝকে ল্যাপটপে থাকে না, থাকে আবিরের মতো মানুষের ওই ভাঙাচোরা ঘরের পবিত্র ত্যাগের ভেতরে। ঠিক তারপর সে ভয়ে ভয়ে সেই পাতাটা খুলল যেখানে স্পষ্ট করে তার নিজের নাম লেখা ছিল। নামটা দেখেই রুবায়ার কাঁপতে থাকা আঙুলগুলো যেন পাথরের মতো থমকে গেল। ওর মনে তীব্র এক অজানা ভয় কাজ করছিল যে এখন হয়তো আবির ও সম্পর্কে একরাশ ক্ষোভ আর রাগের সাথে জঘন্য কিছু লিখেছে। হয়তো রোজকার সেই সমস্ত অপমানগুলোর কড়া হিসেব কষে রেখেছে যা ও দিনের পর দিন সবার সামনে আবিরকে করেছিল। কিন্তু সেই পাতায় যা লেখা ছিল তা ওর কল্পনাকেও ছাড়িয়ে গেল। আবির লিখেছিল, রুবায়াকে আজ কলেজে আবার খুব সুন্দর লাগছিল। ওর দামি পোশাক সবসময় একদম ঝকঝকে পরিষ্কার থাকে। ও যখন ওর বিত্তবান বন্ধুদের সাথে মন খুলে হাসে তখন দেখলে মনে হয় যেন দুনিয়াতে ওর কোনো কিছুরই কোনো চিন্তা নেই। আমি ওকে দেখে কখনো কোনোদিন নিজের জন্য কিছু ভাবি না বা আফসোস করি না। শুধু বারবার মনে হয় কবে একদিন আমার সাইমাও ঠিক ওর মতোই কোনো ওষুধ ছাড়া, কোনো ভয় ছাড়া, কোনো অভাব ছাড়াই এভাবেই সুন্দর করে হাসতে পারবে। ঈশ্বর করুক রুবায়াকে যেন কখনো আমাদের মতো এমন কষ্টের দিন চোখে না দেখতে হয়। এই নিষ্পাপ আর নিষ্কুলুষ কথাগুলো পড়তেই রুবায়ার বুকের ভেতর থাকা অহংকারের পাহাড়টা হুড়মুড় করে ভেঙে পড়ল। যে অসহায় ছেলেটাকে ও প্রতিনিয়ত সবার সামনে এতটা নিচু দেখিয়ে অপমান করেছিল, সে ঘুণাক্ষরেও ওর জন্য বিন্দুমাত্র কোনো খারাপ কিছু ভাবছিল না। উল্টো সে রুবায়াকে নিজের পবিত্র স্বপ্নের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিল। কোনো নোংরা প্রেম বা টাকার লোভে নয়, বরং নিজের অসুস্থ বোনের অনাগত হাসির এক সুন্দর কল্পনা হিসাবে। রুবায়া অঝরে কাঁদতে কাঁদতে সেই জীর্ণ খাতাটা নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর দুচোখ বেয়ে অবিরল ধারায় চোখের জল গড়িয়ে পড়ছিল, যেন ওর ভেতরে যুগ যুগ ধরে জমে থাকা কঠিন আর জমাটবদ্ধ অহংকার আজ চোখের জলের সাথে ধীরে ধীরে গুলে সমুদ্র হয়ে যাচ্ছিল। ঠিক সেই চরম অনুশোচনার মুহূর্তেই ওর ফোনে ফারিহার একটা মেসেজ ভেসে এলো। তুমি কি এখনো জেগে আছো? আমার তোমার সাথে আবিরের বিষয়ে খুব জরুরি একটা কথা বলার আছে। রুবায়া এক মুহূর্ত দেরি না করে সাথে সাথেই ওকে রিপ্লাই দিল এবং নিজের বাড়িতে ডেকে নিল। কিছুক্ষণ পরেই ফারিহা হন্তদন্ত হয়ে ওর ঘরে এসে উপস্থিত হল। ওর চোখে মুখেও সেই একই অনুশোচনা আর অস্থিরতার ছাপ ছিল, যা ও গত বেশ কয়েকদিন ধরে বুকের ভেতর স্রেফ সাহসের অভাবে চেপে রেখেছিল। ফারিহা অত্যন্ত ধীর আর অপরাধী স্বরে বলল, সেদিন বারান্দায় ওইভাবে পড়ে যাওয়ার আগেই আমি ওকে খুব কাছ থেকে দেখেছিলাম। জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছিল, আরও ঠিকমতো হাঁটতেও পারছিল না। আমি খুব করে চাইছিলাম যে সামনে গিয়ে কাউকে এই সত্যিটা বলি, কিন্তু অজানা এক ভয়ে পিছিয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল সামির আর ওর দলের বাকি লোকেরা নির্ঘাত আমাকেও তাদের অপমানের নিশানা বানাবে। রুবায়া স্থির দৃষ্টিতে ওর দিকে তাকাল। জীবনের প্রথমবার ওই ধ্রুব সত্যটা বুঝতে পারল যে ভুল কেবল তাদের একার হয় না যারা প্রকাশ্যে অন্যায় করে, বরং অনেক সময় ভয়ে চুপ থাকা লোকগুলো সেই অন্যায়ের দেয়ালে নীরবে একটা শক্ত ইট জুড়ে দেয়। বিশাল ঘরের মধ্যে বিত্তবান পরিবারের দুটো মেয়ে অনেকক্ষণ একদম চুপচাপ মাথা নিচু করে বসে রইল। জানালার বাইরে তখন উৎসবের ঝলমলে আলোগুলো জ্বলছিল ঠিকই, কিন্তু রুবায়ার ভেতরে তখন আর কোনো উৎসবের আনন্দ অবশিষ্ট ছিল না। তার ক্ষতবিক্ষত মনের ভেতরে কেবল একটা বড় প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, সেদিন ও যদি আবিরকে একজন সাধারণ মানুষের মতো সামান্যতম সম্মান দিত, তবে কি ছেলেটা আজ এভাবে সবার সামনে থেকে চিরতরে গায়েব হয়ে যেত? ফারিহার মুখ থেকে এসব কথা শোনার পর রুবায়া সে রাতে এক মুহূর্তের জন্যেও চোখের পাতা এক করতে পারল না। সেই খাতার একদম শেষের দিকের পাতায় একটা পুরনো অস্পষ্ট ঠিকানা লেখা ছিল, তেরখাদিয়ার ঘিঞ্জি এলাকার একটা সরু গলি, যেখানে হয়তো আবির আর ওর বোন সাইমা থাকত। পরের দিন সকাল হতেই ও দ্রুত ফারিহাকে ফোন করল। দুজনে মিলে ঠিক করল যে আজ কলেজে যাওয়ার আগেই ওরা যে কোনো মূল্যে সেখানে যাবে। রুবায়া প্রথমবার নিজের দামি এসি গাড়ির জানালা দিয়ে রাজশাহী শহরটাকে সেই বাস্তব নজরে দেখল, যে নজরে হয়তো আবির প্রতিদিন সংগ্রাম করতে করতে দেখত। এটা সেই একই পরিচিত শহর ছিল, সেই একই চিরচেনা রাস্তা ছিল,
কিন্তু সেই চকচকে দামি দোকানগুলোর ঠিক পেছনে লুকিয়ে থাকা গরিবের হাহাকার আর ক্লান্তি এখন ওর চোখে খুব স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল। ওর বিলাসবহুল গাড়িটা কেবল প্রধান রাস্তা পর্যন্তই যেতে পারল। সামনের গলিটা এতটাই সরু আর কাদাটে ছিল যে ড্রাইভার নিরুপায় হয়ে হাতজোড় করে বলল, ম্যাডাম, এর ভেতরে তো গাড়ি কিছুতেই যাবে না। রুবায়া কোনো আপত্তি না করেই নিজের গাড়ির দরজা খুলল। রাস্তায় বৃষ্টির পর তখন থকথকে কাদা জমেছিল। সে তার দামি স্যান্ডেল জোড়া নিজের হাতে তুলে নিল এবং একদম খালি পায়ে ফারিহার সাথে সেই কাদাটে গলিতে হাঁটতে শুরু করল। সেই সরু গলির দুদিকে ছোট ছোট জরাজীর্ণ সব ঘর ছিল। কোথাও মুড়িচা ধরা টিনের ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল টপকাচ্ছিল। কোথাও হয়তো কোনো গরিব মহিলা দরজার কোণে বসে এক মনে আগরবাতি বাঁধছিলেন। আবার কোথাও অপুষ্টিতে ভোগা বাচ্চারা স্কুলের খাতা কোলে রেখে ছেঁড়া জামা গায়ে চুপচাপ পড়ছিল। রুবায়ার তখন মনে হল, এটাও তো সেই একই রাজশাহী শহর, কিন্তু সেই ঝলমলে আলোর রাজশাহীর চেয়ে এই রূপ একদম আলাদা, যাকেও এতদিন বুক ফুলিয়ে নিজের শহর বলে মনে করত। গলির ভেতরের একটা ভাঙা মোড়ে রাহেলা খালার সাথে ওদের দেখা হলো। তিনি অবাক হয়ে অচেনাই দামি পোশাক পরা দুজন মেয়েকে দেখলেন। তোমরা কি আবিরের কলেজ থেকে এসেছ মা? তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন। রুবায়া অত্যন্ত ধীর গলায় বলল, হ্যাঁ খালা, আমাদের আবিরের সাথে একটু দেখা করতে হবে। সে তো অনেকদিন ধরে কলেজে একদম আসেনি। রাহেলা খালার চোখে তখন গভীর চিন্তার কালো ছায়া নেমে এলো। সে তো আজ খুব সকাল থেকেই সেই কুমোরটুলিতে কাজে গিয়েছে মা। গায়ে ভীষণ জ্বর ছিল, তবু আমাকে জোর দিয়ে বলল কাজ যেভাবেই হোক আজ শেষ করতে হবে। ওর বোন সায়মা ভেতরের ঘরে আছে। সেই জরাজীর্ণ ঘরে পা রাখতেই রুবায়ার পা দুটো পাথরের মতো জমে গিয়ে থেমে গেল। জায়গাটা ভীষণ ছোট ছিল ঠিকই, কিন্তু সেই ঘরের প্রতীকী কোণেই চরম দারিদ্র্য আর জীবনযুদ্ধের স্পষ্ট সাক্ষ্য ছড়িয়েছিল। ঘরের একদিকে পুরনো ওষুধের খালি শিশিগুলো রাখা ছিল, অন্যদিকে রাখা ছিল অসম্পূর্ণ কাঁচা প্রদীপের একটা ছোট ঝুড়ি। নোনাধরা দেয়ালে সাইমার কাপা হাতে আঁকা কিছু ছবি পিন দিয়ে আটকানো ছিল। সেই ছবিগুলোতে রাজবাড়ি ছিল, সেই জংধরা সাইকেলটা ছিল, মাটির প্রদীপ ছিল, আর সবচেয়ে বড় কথা হল প্রতিটি ছবিতে রাজপুত্রের মতো বড় করে আবির ছিল। সাইমা তখন একটা পাতলা ছেঁড়া চাদর মুড়ি দিয়ে বিছানায় বসেছিল। সে ওদের দুজনকেই অবাক হয়ে দেখল এবং খুব নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, আপনারা কি ভাইয়ার সেই বড় কলেজ থেকে এসেছেন মা? আমার ভাইয়ার বানানো প্রজেক্ট কি সবার চেয়ে ভালো বলে নির্বাচিত হয়েছে? রুবায়ের কাছে এই সরল প্রশ্নের কোনো উত্তর ছিল না। ওর দুই চোখ আবারও জলে ভরে এলো। ফারিহা খুব ধীরে করে সায়মার মাথায় পরম মমতায় হাত রাখল এবং শান্ত গলায় বলল, আমরা তোমার ভাইয়ার সাথেই একটু দেখা করতে এসেছি রে বোন। রাহেলা খালা আর দেরি করলেন না, নিজেই তাদের সামনে হেঁটে চললেন। সেই পুরনো কুমোরটুলির গলিগুলোর ভেতর দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন। সেখানে পা রাখতেই পোড়ামাটি আর কাঁচা মাটির মিশ্রিত সেই সোঁদা গন্ধটা রুবায়াকে চারদিক থেকে জড়িয়ে ধরল। কুমোরদের চাকাগুলো একটানা ঘুরছিল, একটা অদ্ভুত ছন্দে। মাটির চুল্লির কাছে ভয়ানক গরম, বাতাস যেন আগুনের হলকা ছুড়ছিল, আর ঠিক সেই গরমের মাঝখানে আবির বসেছিল একদম একমনে। জ্বরে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা, চোখ দুটো ক্লান্ত, কিন্তু তার হাত দুটো থামেনি। শ্রান্ত অবস্থাতেও সে মাটিকে যত্ন করে সুন্দর আকার দিয়ে যাচ্ছিল। তার সামনে ছোট ছোট প্রদীপগুলো সারি সারি সাজানো ছিল। দেখলে মনে হচ্ছিল সে যেন অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের হাতে একটা ছোট আলোর বাহিনী তৈরি করছে। আবির, রুবায়ার গলা থেকে নামটা খুব আস্তে বেরিয়ে এলো। আবির চমকে মাথা তুলল। রুবায়া আর ফারিহাকে একসাথে দেখে সে কয়েক সেকেন্ড একদম চুপ করে গেল। তারপর যেন সব বুঝতে পেরে শান্ত গলায় বলল, যদি আমার হারানো খাতাটা আপনাদের কাছেই থেকে থাকে তাহলে দয়া করে প্রিন্সিপাল স্যারকে দিয়ে দেবেন। ওতে আমার প্রজেক্টের জরুরি নোটস লেখা আছে। রুবায়া এই প্রথম আবিরের সামনে তার সমস্ত মেকি অহংকার ফেলে দিয়ে মাথা নিচু করল। তার গলা কাঁপছিল। আবির, দয়া করে আমাকে মাফ করে দাও। আমি সত্যি তোমার এই সংগ্রামের কথা কিছুই জানতাম না। আবির নিজের হাত থেকে কাঁচা মাটি ঝেড়ে ফেলল। তার গলা এখনও শান্ত, কিন্তু কথাগুলো ভারী। ক্ষমা চাইলে দামি শাড়ির কাদার দাগ সহজে উঠে যায় রুবায়া, কিন্তু মানুষের বলা কিছু কথা মনে অনেক দিন লেগে থাকে। আমি তোমাদের ওপর রাগ করিনি, শুধু একটা অনুরোধ, আমাকে করুণা করে দেখো না,
প্লিজ। রুবায়া আর নিজেকে সামলাতে পারল না, হু হু করে কেঁদে ফেলল। আমি সত্যি মন থেকে তোমাকে সাহায্য করতে চাই। আবির তার সামনে সাজানো ছোট প্রদীপগুলোর দিকে একবার তাকালো, তারপর বলল, সত্যি যদি সাহায্য করতে চাও তাহলে এই প্রদীপগুলোকে সম্মানের সাথে জ্বলতে দাও, শুধু আমার জন্য না, যারা পেটের দায়ে দিন রাত এগুলো বানায় তাদের জন্যেও। যদি তোমাদের কলেজ এগুলো ঠিক দামে কেনে, যদি তোমরা বড়লোকেরা বুঝতে পারো যে সামান্য মাটিও সম্মানের যোগ্য, তাহলে হয়তো এই কারিগরদের অনেক ঘরে সত্যিকারের উৎসবের আনন্দ আসবে। ঠিক তখন রুবায়ার মনে একটা সত্য খুব জোরে আঘাত করল। আবির তার চেয়ে মর্যাদায় কোনো অংশে ছোট নয়, বরং মানসিকতায় সে অনেক বড়। এত অপমান সহ্য করেও সে ভেঙে পড়েনি। নিজের জ্বর আর কষ্টের মধ্যেও সে অন্য গরিব মানুষগুলোর জীবনে আলো জ্বালানোর চেষ্টা করে যাচ্ছে। কুমোরটুলির বাইরে তখন বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছিল, কিন্তু রুবায়ার ভেতরে প্রথমবার তীব্র অনুশোচনার সাথে সাথে একটা নতুন আর শক্ত সংকল্পও জন্ম নিয়েছিল। আবিরের বলা শেষ কথাগুলো ওর কানে অনেকক্ষণ ধরে বারবার প্রতিধ্বনি হতে থাকল। এই প্রদীপগুলোকে সম্মানের সাথে জ্বলতে দিন। সেদিন যখন কুমোরটুলি থেকে রুবায়া নিজের বাড়িতে ফিরল, তখন ও আর আগের মতো সেই অহংকারী রুবায়া ছিল না। ওর দামি জামাকাপড়ে তখন সাধারণ কাদামাটি লেগেছিল, পায়ে সেই সরু গলির নোংরা আর্দ্রতা লেপটেছিল, আর ওর চোখে প্রথমবার অন্য একজন মানুষের ব্যথার একদম স্পষ্ট ছবি আঁকা ছিল। ও বাড়িতে পৌঁছে নিজেকে আর আগের মতো নিজের ঘরের চার দেওয়ালে বন্দি করে রাখল না, বরং সোজা হেঁটে ওর বাবার ড্রয়িং রুমে গেল। জীবনের প্রথমবার ওর বাবার কাছে কোনো দামি নতুন জামাকাপড়, লেটেস্ট মডেলের ফোন বা বিদেশে ভ্রমণের আবদার করল না। ও অত্যন্ত দৃঢ়তার সাথে কেবল এটুকু বলল, বাবা, এবার আমাদের সমস্ত শোরুমের সাজসজ্জা বিদেশি বিদ্যুতের আলো দিয়ে নয়, বরং দেশীয় গরিব কুমোরদের বানানো মাটির প্রদীপ দিয়ে হবে। আর সেটা শুধু আমাদের নিজেদের শোরুমের জন্যেই নয়, আমার কলেজের জন্যেও আমি এটাই করব। মেয়ের মুখে এই কথা শুনে ওর বাবা প্রথমে চরম অবাক হয়ে তাকিয়ে রইলেন। উনার ব্যবসায়ী মনে হল হয়তো এটা মেয়ের বয়সের কোনো ক্ষণস্থায়ী আবেগপ্রবণ মুহূর্ত, কিন্তু রুবায়ার গলা এবার কোনো জেদি মেয়ের মতো ছিল না, বরং বেশ গম্ভীর আর পরিপক্ক ছিল। ওর বাবাকে আবিরের সেই সুন্দর প্রকল্পের কথা বিস্তারিত বোঝালো, অভাবী কুমোর পরিবারগুলোর মানবেতর অবস্থার কথা জানালো, এবং এটাও জোরালোভাবে বলল যে তাদের কলেজ যদি সত্যিই বড় গলায় সমাজসেবার কথা বলে, তবে তাদের উৎসবের মঞ্চে ঠিক সেই ধারণাই তুলে ধরা উচিত যা আবির বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। পরের দিন সকালে রুবায়া কলেজে গিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের ঘরে গিয়ে পৌঁছল। ওর সাথে তখন ফারিহাও ছিল, এবং ওর হাতে অত্যন্ত যত্নে ধরা ছিল আবিরের সেই জীর্ণ খাতাটা। রুবায়া সেখানে দাঁড়িয়ে স্যারকে সব ঘটনা খুলে জানাল, সেই অপমানজনক ভিডিও, সবার সামনে করা সেই নির্মম বিদ্রূপ, কাদা মেখে ভেজা ফাইল এবং সেই লুকানো সত্যিটা যা ওই খাতার ছেঁড়া পাতাগুলোতে লুকিয়েছিল। প্রিন্সিপাল স্যার সব শুনে অনেকক্ষণ ধরে একদম স্তব্ধ হয়ে চুপ করে বসে রইলেন। তারপর তিনি এক দীর্ঘশ্বাস ফেলে ধীর স্বরে বললেন, কখনো কখনো আমাদের এই কলেজের ইমারত হয়তো অনেক বড় হয়, কিন্তু তার ভেতরে পড়া বিত্তবান পড়ুয়াদের মন কতটা ছোট আর নিচু থেকে যায় তা আজ বুঝলাম। তোমাদের এই ভয়ানক ভুল এখনই ঠিক করতে হবে। সাথে সাথেই মোবারক চাচাকে সেখানে ডাকা হল। তিনি আবিরের বিষয়ে ঠিক সেই সব করুণ কথাই বললেন যা তিনি দীর্ঘ সময় ধরে নিজের চোখে দেখছিলেন। ওর সেই হাড় ভাঙা ক্লান্তি, পড়াশোনার প্রতি একাগ্রতা আর সেই অব্যক্ত নীরবতা। ফারিহাও তখন জীবনের প্রথমবার সবার সামনে অকপটে স্বীকার করল যে ও সেদিন সত্যিটা নিজের চোখে দেখেছিল, কিন্তু ভয়ে সেটা প্রকাশ করার সাহস পায়নি। ওর দুই চোখে তখন অনুশোচনার জল ছিল। ও ফুপিয়ে কেঁদে বলল, আমি হয়তো নিজের মুখে কোনো ভুল কথা বলিনি, কিন্তু অন্যায়ের সামনে আমার ওইভাবে চুপ থাকাও একটা অনেক বড় ভুল ছিল। এরপর সামিরকেও অফিসে ডেকে পাঠানো হলো। শুরুতে সে আগের মতোই পুরো কথাটাকে একটা সস্তা মজার ছলে উড়িয়ে দিতে চাইল, কিন্তু যখন ওর ধারণ করা সেই একই ভিডিও অফিসের বড় প্রজেক্টরে কোনো হাসি, কোনো বিদ্রুপাত্মক সঙ্গীত বা কোনো মন্তব্য ছাড়াই নিস্তব্ধতার মাঝে চালানো হলো, তখন ঘরের সেই দম বন্ধ করা নীরবতা ওকে ওর আসল রূপের আয়না দেখিয়ে দিল। প্রিন্সিপাল স্যার ওকে কড়া ধমক দিয়ে বললেন
যে দামি ক্যামেরা দিয়ে তুমি একটা অসহায় মানুষকে এতটা ছোট করে দেখিয়েছ, আজ থেকে সেই ক্যামেরা দিয়েই সমাজের আসল সত্যিটা দেখাতে শেখো। স্বামীর চরম অপমানে নিজের মাথাটা একদম নিচু করে নিল। সেদিন জীবনের প্রথমবার ওর সেই কুটিল হাসিটা ওর নিজের গলাতেই চিরতরে আটকে গেল। দুর্গাপূজার সেই উৎসবের রাতে হেরিটেজ কলেজের বিশাল উঠোনটার রূপ একদম বদলে গিয়েছিল। এবার মূল মঞ্চে সেই বিদেশি চকচকে সাজসজ্জা অনেক কম ছিল, বরং চারদিকে মাটির সেই মিষ্টি সোদা গন্ধ অনেক বেশি ছিল। সারা কলেজ জুড়ে শত শত মাটির প্রদীপ অত্যন্ত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা ছিল, যার মধ্যে কিছু প্রদীপ আবির নিজের হাতে বানিয়েছিল, আর বাকিগুলো তেরখাদিয়া এবং তার আশেপাশের অন্যান্য অভাবী কুমোর পরিবারগুলো মিলে বানিয়েছিল। রুবায়া আজ নিজ হাতে পরম মমতায় সেই মাটির প্রদীপগুলোতে তেল ঢালছিল। তার হাতে আজ আর বৃত্তের কোনো দম্ভ বা অহংকার ছিল না, সেখানে ছিল কেবল প্রদীপগুলোকে জ্বালানোর একটা পবিত্র সতর্কতা। যখন সেখানে প্রথম প্রদীপটা জ্বলে উঠল, তখন যেন কলেজের উঠোনের পুরো বাতাসটাই এক নিমিষে বদলে গেল। বিদেশি বিদ্যুতের আলো হয়তো অনেক বেশি তীব্র ছিল, কিন্তু মাটির প্রদীপের সেই স্নিগ্ধ শিখায় একটা অন্যরকম আপন ভাব মিশেছিল। আবির খুব ধীরে ধীরে হেঁটে সেখানে এসে উপস্থিত হল। তার সাথে আজ রাহেলা খালাও ছিলেন, এবং সাইমা একটা ছোট হুইল চেয়ারে বসে তাদের সাথে এসেছিল। সাইমার মুখটা অসুস্থতায় ভীষণ দুর্বল দেখাচ্ছিল, কিন্তু তার চোখ দুটো আজ খুশিতে চকচক করছিল। সে মুগ্ধ হয়ে দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সেই অগণিত জ্বলন্ত প্রদীপগুলোকে দেখল। তারপর সে পরম আনন্দে আবিরের হাত শক্ত করে ধরে বলল, ভাইয়া দেখো, বাবার বানানো সেই প্রদীপ আজ সত্যিই তোমার কলেজে চলে এসেছে। আবিরের দু চোখ তখন আনন্দে জলে ভরে এলো। সে মুখে কোনো কথাই বলল না। আসলেই তো, অনেক সময় মানুষের ভেতরের খুশিও এতটাই গভীর হয় যে তখন দুনিয়ার সব শব্দগুলোই তার কাছে অনেক ছোট হয়ে যায়। রুবায়া এসব থেকে একটু পেছনে অন্ধকারের দিকে দাঁড়িয়েছিল। সে চাইলেই এগিয়ে গিয়ে সবার সামনে কেন্দ্রে আসতে পারত, নিজের এই মহানুভবতার জন্য সবার প্রশংসা শুনতে পারত। কিন্তু সেই রাতে জীবনের প্রথমবার তার ওই পেছনে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকাতেই সবচেয়ে বেশি শান্তি মিলল। সে অপলক দৃষ্টিতে ওই প্রদীপের শিখাগুলোর দিকে তাকিয়েছিল এবং মনে মনে ভাবছিল, আলো তো কেবল অন্ধকার দূর করার জন্য নয়, বরং মাঝে মধ্যে নিজের ভেতরের কঠিন অহংকারকে পুড়িয়ে ছাই করার জন্যও দরকার হয়। প্রিন্সিপাল স্যার মূল মঞ্চ থেকে মাইকে ঘোষণা করলেন যে এই কলেজ এখন থেকে প্রতি বছর দুর্গাপুজোর সময় স্থানীয় কুমোর পরিবারগুলোর কাছ থেকে উপযুক্ত দামে প্রদীপ কিনবে এবং আশেপাশের সমস্ত অভাবী বস্তিগুলোতে তা বিনামূল্যে বিলি করবে। আবিরের সেই স্বপ্নের প্রকল্প আজ শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছিল, কিন্তু তার চেয়েও অনেক বড় কথা হল তার বাবার সেই কাদামাটি আজ যোগ্য সম্মান পেয়েছিল। সেই উৎসবের রাতে রাজশাহী শহরের আলো যেন একদম অন্যরকম ছিল, কারণ প্রথমবার সমাজের কোনো এক অহংকারী ধনী মেয়ে নিছক কোনো দয়া নয়, বরং মানুষকে মন থেকে সম্মান দিতে শিখেছিল, এবং এক গরিব ছেলে তার ভেঙে চুরমার হয়ে যাওয়া স্বপ্নকে পুনরায় প্রদীপের শিখা বানিয়ে সবার সামনে জ্বালিয়ে দিয়েছিল। সব আধার মুছে দিয়ে জ্বলে উঠল এক নতুন আলোর ইতিহাস। সেই আলোকিত রাতের পর রুবায়ার বিলাসবহুল জীবন সত্যিই ভেতর থেকে বদলে গেল, কিন্তু তার এই বদল কোনো সস্তা ফিল্মি জাদুর মতো রাতারাকি ছিল না। সে পরের দিন সকালেই একদম সাধু বা সন্ন্যাসী হয়ে যায়নি। তাকে তার নিজের ভেতরে বছরের পর বছর ধরে জমে থাকা অহংকারকে প্রতিদিন একটু একটু করে চিনতে হয়েছিল, এবং প্রতিদিন একটু একটু করে সেই মেকি অহংকার ছাড়তে হয়েছিল। আগে তার যে হাতগুলো কেবল নিজের দামি জামাকাপড়ের ভাঁজ ঠিক করতেই ব্যস্ত থাকত, এখন তার সেই হাতগুলোই কলেজের সেই ছোট ফান্ডের যাবতীয় কাগজপত্র সামলাত, যা অভাবী মেধাবী ছাত্র এবং অসহায় কারিগর পরিবারগুলোর আর্থিক সাহায্যের জন্য নতুন করে তৈরি করা হয়েছিল। সে সেই মহৎ ফান্ডটির নাম কোনোভাবেই নিজের প্রভাবশালী পরিবারের নামে রাখেনি। সে অত্যন্ত ভালোবেসে এর নাম রেখেছিল প্রতিটি ঘরে জ্বলুক একটি প্রদীপ। আবিরও নিজের সেই সংগ্রামমুখর পথ কখনো ছাড়েনি। সে এখনো মন দিয়ে পড়ত, কুমোরটুলিতে কাজ করত, আর সাইমার দেখাশোনা করত। তফাৎ শুধু এটুকুই ছিল যে এখন তার সেই দীর্ঘ নীরবতা আর আগের মতো একা ছিল না। মুবারক চাচা এখন প্রতিদিন তার জন্য দরকারি বই আলাদা করে সরিয়ে রেখে দিতেন। ফরিহা তার কঠিন প্রজেক্ট নোটসগুলো ঠিক করতে সাহায্য করত, এবং রাহেলা খালা প্রতিদিন সকালে তার জন্য মন ভরে দোয়া করতেন।
সায়মাও এখন ধীরে ধীরে মন খুলে হাসতে শিখছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো এক লম্বা অন্ধকারবদ্ধ ঘরে নতুন করে একটি ছোট্ট আলোর জানালা খুলে গিয়েছে। এই গল্পটা আমাদের সবাইকে একটা গভীর কথাই শেখায়। কোনো মানুষের আসল দাম কখনোই তার দামি জামাকাপড়, জুতো, বাহন বা পকেটের টাকা দিয়ে মাপতে যাবেন না। অনেক সময় যে নিরীহ মানুষটাকে আমাদের খুব সাধারণ বলে মনে হয়, সে আসলে তার ঘরের বা পরিবারের বেঁচে থাকার সবচেয়ে বড় সম্বল হয়ে থাকে। অনেক সময় কারো চুপচাপ নীরবতা তার কোনো অহংকার নয়, বরং তার জীবনযুদ্ধের এক চরম ক্লান্তি হয়। আর অনেক সময় আপনার দেওয়া একটা ছোট্ট সম্মান কারো বুকের ভেতরে নিভতে থাকা আশার শিখাকে পুনরায় দ্বিগুণ আলোতে জ্বালিয়ে দিতে পারে। যদি আজকের এই হৃদয়স্পর্শী গল্পটা আপনাদের হৃদয় একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তবে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আপনারা কি জীবনে কখনো এমন কোনো সাধারণ মানুষকে ভুল বুঝেছেন, যার পেছনের লুকানো গল্প জানার পর আপনাদের চোখ কাঁদিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সব সময় মনে রাখবেন, মাটির প্রদীপ হয়তো আকারে ছোট হতে পারে, কিন্তু তার ভেতরের আলো কখনো ছোট হয় না।